সস্তার মদ ঢকঢক করে ঢেলেছি গলায়, গলা পুড়ে গেছে। তীব্র জ্বালা বুকে নিয়ে চিৎকার করে বলেছি, রাজা আমাদের। আমি কানা হয়ে গেছি অনেক আগেই। রাজার দাঁড়কাক আমার চোখ খুব লেখিয়েছে। আমার বাপের শিরদাঁড়াটা মিউজিয়ামে সাজানো থাকে কাচের বাক্সে। বুকে গুলি খেয়েছিল লোকটা। আমিও তার শিরদাঁড়া বেচে ব্লাড সুগারের গুলি খাই। কাল আবার আসবে, আমার পা দুটো কেটে নিয়ে যাবে, বিনিময়ে দেবে আরও 1 বোতল মদ। কাল আরও জোরে চেঁচিয়ে বলবো, রাজা আমাদের। বলতে বলতে মরে যাব এক সময়। আমার মাতাল শবদেহের উপর দিয়ে হেঁটে যাবে বিপ্লব নামের ওই দামাল ছেলেটা। ওর শরীরের ঘাম আমার লাশের উপর ঝরে পড়ে আমার কানে কানে বলবে, রাজা কার। নমস্কার। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি। বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে। চোখ বন্ধ করে সেই দৃশ্যগুলো ভাবতে বসলেই কেমন যেন গাটা শিউরে উঠছে, ঠান্ডার স্রোত নেমে যাচ্ছে শিরদাঁড়ার ওপর দিয়ে। বারবার যখনই অত মায়ের কান্না, অত মানুষের হাহাকার শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও তো বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে আসছে, তখন হঠাৎ করেই যেন কোনো একটা অজানা ভয় গ্রাস করছে বারবার। তো আজকে সেই বিষয় নিয়েই কথা হবে। খুব সংক্ষেপেই বলবো, সময় খুব কম। তো প্রথমে অনেক কিছুই বলার আছে। প্রথমে সৌমিকই শুরু করবে। সৌমিকের কবিতাটা দিয়ে শুরু হলো এবং সৌমিক ঘটনাটা একদম মানে যা যা হয়েছিল প্রথম থেকে একটুখানি সংক্ষেপে বল। আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব। ঘটনাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 2018 সালে, মানে তখন অবধি বাংলাদেশের যে সরকারি চাকরির যে পরিসর, সেখানে একটা কোটা সিস্টেম কাজ করতো। একটা কোটা মানে একটা সংরক্ষণ সেখানে ছিল, যে 30% মানুষ যারা মুক্তিযোদ্ধাদের, মানে বাংলাদেশের যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত, তারা মানে মুক্তিযোদ্ধাদের যারা বংশধর, তারা ওই 30% কোটার আওতায় আসবেন এবং তারা সরকারি চাকরি এবং এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে তারা একটা সেই বিশেষ একটা সুবিধা পাবেন। 2018 সালে সেই জিনিসটা মানে স্থগিত করে দেওয়া হয়, সেই জিনিসটা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীকালে মানে এখন এই সময় দাঁড়িয়ে 2024 সালে 5ই জুলাই, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনারা গুগল করতে পারেন, 5ই জুলাই এই সময় দাঁড়িয়ে সেই কোটার যে মানে যে সংরক্ষণটা যে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই 30% কোটার যে সংরক্ষণটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে আবার মানে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা হয় এবং বলা হয় যে মানে সেই 30% কোটা, সেই 30% মানুষ মুক্তিযোদ্ধাদের মানে সরাসরি বংশধর যারা, তারা সেই কোটার আওতায় আসবেন সরকারি চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন সরকারি পরীক্ষা এবং বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে তারা সেই কোটার সংরক্ষণটা পাবে। এবং 5ই জুলাই এই মানে বাংলাদেশের হাইকোর্ট এই রায় দেন এবং সেই রায় দেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে খুব ছোট ছোট করে শুরু হয় মানুষের ক্ষোভ, মানুষের প্রতিরোধ। বিশেষ করে আমাদের মতো আমরা সবাই এখানে পড়াশোনা করছি, সেখানেও আমাদের মতো বহু ছাত্রছাত্রী আছেন, ভারত থেকেও অনেকে গেছেন সেখানে পড়াশোনা করতে। এবং সেই ছাত্রছাত্রীদের বিক্ষোভ দিয়ে, শান্তিপূর্ণ বিক্ষোভ দিয়ে বিষয়টা শুরু হয় এবং 7ই জুলাই, 7 থেকে 10ই জুলাই এই সময়কালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটার বিরুদ্ধে এই যে অদ্ভুত একটা যে মানে সংরক্ষণ, 30% মানুষকে যে অদ্ভুত একটা সংরক্ষণ দেওয়া হচ্ছে, সেই সংরক্ষণের বিরুদ্ধে মানুষ মানে আমাদের মতো ছাত্রছাত্রীরা তারা মানে সরব হয়ে ওঠেন, তারা গর্জে ওঠেন এবং শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভ সেখান থেকে ধীরে ধীরে সেটা মানে আগুন হয়ে ছড়িয়ে পড়তে থাকে, মানে ক্রমশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিষয়টা ছড়িয়ে পড়তে থাকে এবং ক্রমে ক্রমে সেটা এখন
যে আমরা দাঁড়িয়ে আছি 1 সপ্তাহের উপর হয়ে গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন, শহীদ হয়েছেন, আমাদের মতো ছাত্র তারা, আমাদের মতো ছাত্রছাত্রী তারা নিহত হয়েছেন। তাদের সমস্ত কিছু মানে দেখতে দেখতে এখন এটা একটা করাল কালো বিভীষিকার আকার নিয়েছে এবং সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আর ওই রাজাকারের বিষয়টা একটু মানে শেখ হাসিনার যে রাজাকারের বিষয়টা এখানে বলাটা খুব দরকার। রাজাকার তাদেরকে বলা হয় মানে যখন মুক্তিযুদ্ধের সময় মানে যখন সেটা মানে বাংলাদেশ যখন ইস্ট পাকিস্তান ছিল, যখন সেটা বাংলাদেশ হয়ে ওঠেনি, তখন মানে পাকিস্তানের যে সৈন্যবাহিনী, সেই পাকিস্তানের সৈন্যবাহিনী কিছু বাংলাদেশের কিছু মানুষকে তারা তুলে আনেন। তারা নিজেদের গুপ্তচর হিসেবে বলা যেতে পারে, গুপ্তচর কথাটা এখানে ব্যবহার করছি আমি, গুপ্তচর হিসেবে বলা যেতে পারে, বা তারা তাদের মানে মুক্তিযোদ্ধাদের ভেতরে তাদের চোখ ও কান হিসেবে মানে পাকিস্তানি সৈন্যবাহিনী কিছু মানুষকে কাজে লাগাতে শুরু করেন, যারা মুক্তিযোদ্ধাদের খবরাখবর তাদের কাছে পৌঁছে দিত, তারা কখন গোপনে মিটিং করছে তাদের সমস্ত কর্মসূচি আগাম ফাঁস করে দিত পাকিস্তানের সৈন্যবাহিনীদের কাছে, এবং তার জন্য বহু মুক্তিযোদ্ধা প্রাণ হারান, বহু মুক্তিযোদ্ধাদের কর্মসূচি ফাঁস হয়ে গেছিল। এবং ভয়ঙ্কর সমস্ত মানে যুদ্ধকালীন অপরাধের সঙ্গে এই রাজাকারদের নাম আমরা খুঁজে পাই ইতিহাসের পাতা ঘাঁটলে। এবং সেই জন্য এখনকার দিনে দাঁড়িয়ে বাংলাদেশে রাজাকার শব্দটা মানে একটা ভীষণ ভয়ঙ্কর একটা আরোপ, একটা খুব ভয়ঙ্কর, খুব কদর্য একটা শব্দ। মানে এক কথায় বলতে গেলে দেশদ্রোহী, রাজদ্রোহী, মাটির সঙ্গে যে বিদ্রোহ করেছে, মাটির সঙ্গে যে নিজের থাকার জায়গার সঙ্গে নিজের বাড়ির সঙ্গে যার মানে দ্রোহ, তার মানে তার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বোঝাতে আমরা এক কথায় রাজাকার শব্দটা ব্যবহার করে থাকি। বাংলাদেশের মানুষ এই শব্দটার সঙ্গে ওয়াকিবহাল, এবং সেই জন্যই হয়তো আমার যে কবিতাটা আপনারা প্রথম শুনলেন সেইখানেও এই রাজাকার শব্দটা নিয়ে একটা খেলা আছে, সেটা আমি ছেড়ে দেবো আপনাদের ওপর, আপনাদের অনুভূতির ওপর, আপনাদের বোধের ওপর। তো এই রাজাকার শব্দটা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা মহাশয়া তিনি এই মানে শব্দটা ব্যবহার করেন বাংলাদেশের অবস্থানরত বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, এবং সেই জন্যে বিক্ষোভটা আরও করাল কালো রূপ ধারণ করেছে, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি এবার জিজ্ঞাসা করবো, এই যে বিক্ষোভ, এই যে একটা আন্দোলন চলছে, এটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তোর কি মতামত, তোর কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যখন বিক্ষোভটা শুরু হয়েছিল একদম শুরুর পর্যায়ে, সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানগুলো, প্রধানত বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা হয় বা মানে স্কুল লেভেলের ওপরের জায়গাটা, সেখান থেকে শুরু হয়েছিল বিক্ষোভটা, আন্দোলনটা। শান্তিপূর্ণ কর্মসূচি অনেক রকম নেওয়া হয়েছিল, এবং তারপরে যখন সেই অবস্থান মিছিল হোক বা বিক্ষোভ হোক, সেটাকে রুখতে যখন প্রশাসনিক শক্তিকে ব্যবহার করা হয় এবং সশস্ত্র শক্তিকে ব্যবহার যখন করা হলো, যখন ছাত্ররা মারা পড়লেন বুলেটের সামনে, তখন ব্যাপারটা এরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রীরা, সেটা বয়স, ক্লাস, সব কিছু নির্বিশেষে, একদম স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে উচ্চ স্তরের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে পড়েছে। যত রকম হয় আর কি শিক্ষার্থী, যারা ছাত্র আর কি, ছাত্রছাত্রী, তারা প্রত্যেকেই বলা যায় এখন রাস্তায় নেমে পড়েছে, এবং এখনও তাদের ওপর সেই একই রকমভাবে সশস্ত্র আক্রমণ প্রশাসনের, রাষ্ট্রের, স্বৈরাচারী রাষ্ট্রের কথাটা আমি ব্যবহার করব এখানে। কারণ শান্তিপূর্ণ মিছিলের ওপর যেই রাষ্ট্র গুলি চালায়, বন্দুকের নলকে সামনে রাখে, তাকে স্বৈরাচারী ছাড়া অন্য কিছু বলতে পারি না। হ্যাঁ, খুব সত্যি কথা। তো সেটা শুরু হয়েছে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে আমাদের তেমন বিশেষ কিছুই করার নেই। মানে একদম গ্রাউন্ড জিরো লেভেল যেটাকে বলা যায়, সেখানে আমরা যেতে পারবো না এখন আমাদের, বা অন্য যে কোনো দেশেরই সেইখানে গিয়ে কিছু করার মতো ক্ষমতা
এখনো নেই, কারোর আমাদের কাছেই ইচ্ছা নেই। থাকলেও নেই, ইচ্ছা কারোর কাছেই থাকলেও নেই। নেই, কারোর কোনো, সেটা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই সম্ভব নয়, কারণ ওটা একটা মানে বেড়াজাল দেওয়া একটা কাঁটাতার দেওয়া একটা অন্য রাষ্ট্র। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানসিকভাবে, আত্মিকভাবে ওখানকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। এইটুকু আমার মনে হয় মানুষ যদি আমরা নিজেদেরকে বলি, হ্যাঁ, মানবিকতার খাতিরে এই জিনিসটা করা যায়। আর যদি নাও করা যায় তাহলে অন্তত যারা করছে তাদেরকে আমরা টেনে নামিয়ে দেব না, টেনে নামিয়ে দেওয়া উচিত নয়। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এবার যেটা হচ্ছে, যেটা বক্তব্য, সেটা হলো যে আমাদের ভারতবর্ষের কথা, গোটা ভারতবর্ষের কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র পশ্চিমবাংলাতেই এরকম প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা অদ্ভুত অদ্ভুত কিছু যুক্তি টেনে নিয়ে বলছে যে কেন আমরা তাদেরকে সাপোর্ট করব, কেন পাশে দাঁড়াবো, এবং কারণগুলো দেখাচ্ছে যে ওরা তো ক্রিকেট বিশ্বকাপে আমরা যদি হেরে যাই তখন নাচানাচি করে, ওদের সাথে আমাদের ম্যাচ হলে ওরা তো আমাদের বিরুদ্ধে যায়, তাহলে আমরা কেন ওদের পাশে দাঁড়াবো? ভারত বিরোধী মন্তব্য করেন অনেক ছাত্রছাত্রী যারা এখন অবস্থানরত, যারা এখন আন্দোলন করছেন, যারা বিক্ষোভরত, তারা অনেকে ভারত বিরোধী বক্তব্য রেখে থাকেন। এটা একাংশের মত, এটা আমাদের পশ্চিমবঙ্গের একাংশের মানুষের মত। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যেহেতু সবাই খুব অ্যাক্টিভ, আমরা এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন আগে থেকেই সোচ্চার হয়েছি। আমাদের যখন যেরকম মনে হচ্ছে, যখন যেভাবে মনে হচ্ছে, সেভাবে চেষ্টা করছি পাশে দাঁড়ানোর, চেষ্টা করছি সেই আগুনের স্ফুলিঙ্গটাকে একটু অন্তত নিজের গায়ে ছুঁয়ে রাখার, যাতে মানুষ হিসেবে আমরা এটা বলতে না পারি, যদি মানুষ হিসেবে আমরা আয়নার সামনে দাঁড়াতে পারি, মনে না হয় যে মানুষ হয়েছি কিন্তু আদতে মানুষ হতে পেরেছি কি। ঠিক, আমার সেইখানেই প্রশ্নটা তাদের কাছে যারা এই ধরনের মন্তব্যগুলো করছে, যে যখন একজন ছাত্র জামা খুলে বন্দুকের সামনে দাঁড়াচ্ছে এবং রাষ্ট্র তাকে তার সেই খোলা ছাতির ওপর বুলেট হানছে, নির্দ্বিধায় বুলেট হানছে, এবং রক্তে ভেসে যাচ্ছে গোটা রাজপথ, মাটিতে লুটিয়ে পড়ছে একটার পর একটা ছাত্র, মায়েদের কান্নায় বুক ফেটে যাচ্ছে সেখানকার মানুষের, এবং সেই যে ছাত্র মারা যাচ্ছে সে হয়তো একমাত্র আর্নিং মেম্বার, তার টিউশনির টাকায় সে পড়াশোনা করছে, তার টিউশনির টাকায় ওই তার সংসারের ভাত জুটছে, তার বাবা মা খেতে পান না, ঠিক আছে, তিনি মাসের শেষে টিউশনির টাকাটুকু পাঠালে তারা চাল কিনতে পারেন। সেরকম একটা মানুষ যখন রাষ্ট্রের গুলিতে লুটিয়ে পড়ছে আর নিথর দেহটা যখন মানুষ দেখছে, তখন কিভাবে কারোর মাথায় আসে আমরা ক্রিকেট বিশ্বকাপে ওদের বিক্ষোভের সামনে পড়েছি, ক্রিকেট বিশ্বকাপে তারা আমাদের হারতে দেখলে আনন্দ হয়, আনন্দ পায়। একটা মানুষের শরীরের দাম, একটা মানুষের প্রাণের দাম একটা ক্রিকেট ব্যাটের মতো, একটা ট্রফি দিয়ে কেনা যায়? এটাই বোঝাতে চাওয়া হয়েছে বুদ্ধিজীবী অনেকের একাংশের মত এটা। আমি এটাও বলবো না যে সবারই মত, পশ্চিমবঙ্গের সব মানুষের মত যে এটা, তাও আমি বলবো না। পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশের ছাত্র আন্দোলনের পাশে রয়েছেন, সাথে রয়েছেন, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি অনেকজনই যেভাবে পারছেন, যতভাবে পারছেন মানসিকভাবে চেষ্টা করছেন তাদের পাশে থাকার, তাদের সাথে থাকার। কিন্তু এইটা নিয়ে তোমার কি মনে হয় যে এই যে আমরা ঠিক মানুষ হতে হতে নিজের রাস্তাটা যে হারিয়ে ফেললাম হঠাৎ করে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য, তোমার কি মনে হয় এই গোটা বিষয়টা নিয়ে তোমার কি মনে হয়? আমার মতে যদি কেউ এটা মনে করে যে এইসব খবরাখবর হবার পরে, এইসব দেখার পরে, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, সেই হয়তো 18-19 বছরের বাচ্চাগুলো হবে, ইউজি ফার্স্ট ইয়ার হবে বোধহয়, মৃত শরীর, আমরা নিজেরাও তো দেখেছি, সেই খবরাখবরে তো আমরা তাই দেখেছি। তাদেরকে যখন আমরা দেখে মনে করছি যে তারা মৃত অবস্থায় সেই ছবির মধ্যে রয়েছে, আমরা তাদেরকে দেখে বলি যে এটা তো
আমাদের দেশের কথা না? আমরা হ্যাঁ। কেন সেটার মধ্যে পড়ব? ঠিক। কি করে একটা বাচ্চা মৃত হয়ে পড়ে রয়েছে ওখানে, এবং আমরা তারপরে বলছি যে এটা তো আমাদের দেশের কথা। এটা আমাদের দেশের আমি কথা নয়। একজনকে বলতে শুনলাম, একজনের এরকম একটা কমেন্ট দেখলাম যে তিনি বলছেন যখন হিন্দুদেরকে মারা হচ্ছিল তখন তোরা কোথায় ছিলি, কম সংখ্যক হিন্দুদের যখন মারা হচ্ছিল তখন তোরা কোথায় এই ছিলি? জিনিসটা নিয়ে আমার একটা বক্তব্য রয়েছে যে ধর্মগত যখনও এই কথাটাকে ওঠানো হয়েছে যে হিন্দুদের ওপরে যে অত্যাচারগুলো করা হয়েছে তখন তারা কোথায় ছিল, তো আমরা যদি নিজেকে মনে করি যে আমরা একটা আদর্শ হতে পারি, তাহলে তো এই সিচুয়েশনটা, এই অপরচুনিটিটা তো আমাদেরকে মানুষ করে তুলছে। আমি তো বলবো যে ফ্যাক্ট চেক করলে তো এই মানে বিষয়গুলো ধোপে টেকে না। আমি যদি একদমই তাদেরকে হঠাৎ করে বলতে শুরু করি যে কোথায় ছিলাম, সেটা চোখের ঠুলিটা সরিয়ে একটু দেখুন দাদা, তখন তার মুখে তো আর কোথায় যুক্তি ছিলামটা আমি তো বলবো যে এখানেই ছিলাম, এখন যেখানে আছি সেখানেই ছিলাম, যেখানে থাকার কথা ছিল সেখানেই দাঁড়িয়ে আছি। তখনও যেভাবে প্রতিবাদ জানানোর মানে যতটা আমাদের পক্ষে সম্ভব, যেভাবে প্রতিবাদ জানানো সম্ভব আমরা জানিয়েছিলাম। এখনো আমরা কি করছি? এখনো আমরা শুধুমাত্র প্রতিবাদটাই করতে পারছি। আমরা এখন তো আর মানসিকভাবে আমরা তো গ্রাউন্ড জিরোতে গিয়ে পারবো না, সেই দাঁড়াতে পারছি না। সেই জিনিসটার আমি নিজেকেও মনে করি যে সেইখানেও আমরা কিন্তু কাপুরুষই। একদিকে বলতে গেলে আমরা সবাই কিন্তু, যারাও এখানে দেখছেন, আমি কিন্তু কাউকে পার্সোনালি এই জিনিসটা বলছি না, এটা আমার নিজের ব্যক্তিগত ভাবনা, যে আমরা সবাই কিন্তু এখানে কাপুরুষ। না, ঠিক কাপুরুষ বলবো না, এই ক্ষেত্রে কাপুরুষ বলবো না, কারণ এই ক্ষেত্রে যেহেতু একটা আন্তর্জাতিক সমস্যা, সেক্ষেত্রে মানে যতক্ষণ না সেই দেশের রাষ্ট্র বা অথরিটি কিছু করছে ততক্ষণ আমাদের হাতেও কিছু নেই। শুধু আমাদের হাতে কেন, স্বয়ং ইউএন এর হাতেও কিছু নেই। ইউএনরাও শুধুমাত্র সাপোর্ট করে ওদের পাশেই দাঁড়িয়েছে, এর থেকে বেশি কিছু। এবং শুধু ইউএন না, মানে বহু দেশ, ফ্রান্স আছে, অস্ট্রেলিয়া আছে, বহু দেশ তারা মানে পাশে দাঁড়িয়েছে। এবং আমাদের কলকাতাতেও মানে ইদানিং অনেক খবর আসছে, তাতে অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমি আজকে শুনলাম বিশ্বভারতীতেও মানে একটা অবস্থান বিক্ষোভ মানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ছাত্ররা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখা প্রয়োজন। ছাত্র সংগঠন এবং ছাত্ররা তারা এসে কিন্তু পাশে দাঁড়াচ্ছে। কারণ একটাই, কারণ এদের পরিচয় একটাই, এদের কিন্তু ধর্ম দিয়ে বাঁধা যায় না, এদের কোনো পন্থা দিয়ে বাঁধা যায় না, এদের পরিচয় না। এটা আগেও চলেছে, এটা এখনো চলবে। ছাত্রর ধর্ম শুধুমাত্র তাদের পরিচয় একটাই, তারা ছাত্র। এবার আমার এই কথাটাই রইল যে যখন কোনো একটা ব্যক্তি দেখছে যে তার সামনে তার মানে বাচ্চার মানে এজের মতনই হবে যাদেরকে মারা হচ্ছে, এখানে তো আমি তাদেরকেও একটা কথা জিজ্ঞেস করতে চাই যে তোমরা গুলিটা চালাচ্ছ কিভাবে? হ্যাঁ, এটা তো প্রশ্ন, এই প্রশ্ন তো উঠেছে। এটা তো আমি ওই জন্যই তো বললাম যে স্বৈরাচারী একটা ক্ষমতা, স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা, সেটা তো আছে। যারাও মানে কি বলবো কমান্ডগুলো দিয়ে থাকে, তারা তো নিজেরা কোনোদিন সেই জায়গায় আসছে না, তারা তো শুধুমাত্র কমান্ডটা দিচ্ছে। এই জিনিস তো বহুবার হয়ে এসছে, এই জিনিস তো সবসময় হয়ে এসছে। জেনারেল ডায়ারও তো নিজে এসে জালিয়ানওয়ালাবাগে গুলি চালাননি। স্বাধীনতা সংগ্রামের সময় যে কোনো সংগ্রামের সময় তারা মানে কি বলবো, মানে ওরা একরকম ভাবে সরকারের গোলাম বা একরকম ভাবে রাষ্ট্রের গোলাম হিসেবেই কাজ করেছে। স্বৈরাচারের এই দিকটা সবসময় উঠে এসছে। তো আমাদের সময় মোটামুটি শেষ, আমরা শেষ করব। সবশেষে একটাই কথা বলার যে মেন্টালি, মানসিকভাবে, আত্মিকভাবে যতটা পাশে থাকার ততটা পাশে থাকুন, রিকোয়েস্ট করব। এবং যারা এই ধরনের মন্তব্যগুলো করছেন, বিভিন্ন ধর্ম, রাজনীতি, আরও অনেক কিছু টেনে আনছেন, কাঁটাতার, আরও অনেক কিছু টেনে আনছেন, তাদেরকে একটাই কথা বলবো যে এই অনুরোধটা করছি, এটা করবেন না প্লিজ। এটা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকটাকে প্রশ্ন করুন যে একটা মানুষ যখন, একটা ছাত্র যখন গুলি খেয়ে লুটিয়ে পড়ছে, রক্তে যখন ভেসে যাচ্ছে রাজপথ, তখন এই কথাটা বলা মানায় কিনা। অন্তত ঘুমোবার সময় নিজেকে মানুষ বলে
মনে করতে পারবেন কি না সেটা একটু ভেবে দেখি। বেশ, এবার শেষ করব একটা কবিতা দিয়ে শুরু করেছিল, আমি একটা কবিতা দিয়েই শেষ করব। হ্যাঁ। আমার লেখা একটা কবিতা। মা, তোর জন্য রেখে গেলাম ভালো থাকার ঠিকানা। ওরা ভয় দেখালো, ভয় পেলাম না। গর্জন করলো, আমি শুনলাম শয়তানের হাহাকার। হায়নার দলের মতো ট্যাঙ্ক পাঠালো ওরা আমার বাপের জমিতে, তোর স্বামীর আকাশে। আমি ভয় পেলাম না। মৃত্যুর নল গর্জে উঠল খোদার বাতাসে। আমি হাসলাম, ভয় পেলাম না। আমার ভাই বোনেরা ভালো থাকবে এই ভেবে আমি এগোলাম, 1 পা 2 পা অনেক পা। জামা খুলে দাঁড়ালাম জান্নাতের সমনের সামনে। আমার রক্ত শুধু আমার একার নয়। নমস্কার। নমস্কার।